হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম ইংলিশ গ্রামারের আরো একটি ক্লাস নিয়ে। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ক্লজ, অর্থাৎ কিভাবে আমরা একটা সেন্টেন্সের আন্ডারলাইনকৃত অংশ থেকে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এটা কোন ক্লজ। তো আমরা রেফারেন্স বুক থেকে কিছু এক্সাম্পল লিখে রেখেছি। আমরা এই এক্সাম্পল থেকে আমরা খুব সহজে বুঝবো যে কোনটা কোন ক্লজ। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু সেন্টেন্সে আন্ডারলাইন করা আছে, অর্থাৎ পরীক্ষাতে এই আন্ডারলাইনকৃত অংশই কোশ্চেন করা হয় যে এই আন্ডারলাইনকৃত অংশটা কোন ক্লজ। ওকে, তো আমরা জানি যে ক্লজ হচ্ছে মূলত পরীক্ষাতে তিনটা ক্লজ বেশি এসে থাকে। জব পরীক্ষাতে মূলত তিনটা ক্লজ থেকে বেশি কোশ্চেন হয়। তার মধ্যে একটা হচ্ছে নাউন ক্লজ, 2 নম্বরে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, 3 নম্বরে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আমরা অত রুলস এবং রেগুলেশন মানবো না, মানে অত রুলস রেগুলেশন পরে আসলে কিছু হয় না। আমরা শর্টকাটের মাধ্যমে খুব সহজেই বুঝতে পারবো যে আসলে কোনটা এবং কোন আন্ডারলাইনকৃত অংশটা কোন ক্লজ। আমরা খুব সহজেই চলুন বুঝে আসি। দেখেন এইখানে প্রথম যে এক্সাম্পলটা সেটা হচ্ছে কি নোবডি নোজ হোয়েন হি উইল ডাই। তো ক্লজ নির্ণয়ের ক্ষেত্রে যদি আমি ধরি যে নাউন ক্লজ বের করবো আমি, অর্থাৎ সেই সেন্টেন্সের আন্ডারলাইনকৃত অংশটা যে নাউন ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ কিনা আমরা কেমনে বুঝবো। ওকে, তাহলে আমরা এই আন্ডারলাইনকৃত অংশটাকে ইট দ্বারা রিপ্লেস করবো। ইট, এটাকে আমরা কি করবো? ইট দ্বারা রিপ্লেস করবো। অর্থাৎ এই আন্ডারলাইনকৃত অংশকে যখন আমরা এই ইট দিয়ে রিপ্লেস করি এবং ইট দিয়ে রিপ্লেস করার পর যখন একটা অর্থবোধক মানে আসে, ঠিক তখনই সেটা হয়ে যাবে নাউন ক্লজ। অর্থাৎ সেই আন্ডারলাইনকৃত অংশ যখন ইট দ্বারা রিপ্লেস হওয়ার পরে যখন একটা অর্থবোধক মানে দাঁড়াবে তখন সেটা হয়ে যাবে নাউন ক্লজ। খুবই সহজ অর্থে এটা আমরা বুঝতে পারি যে এটা হবে নাউন ক্লজ। তো দেখুন এখানে আসলে নোবডি নোজ হোয়েন হি উইল ডাই, মানে কেউ জানে না যে কখন তার মৃত্যু হবে। তো দেখেন এখানে যদি আমরা এখানে ইট দেই, অর্থাৎ এই আন্ডারলাইনকৃত অংশকে ইট দ্বারা রিপ্লেস করলে কি আসবে? নোবডি নোজ ইট, মানে কেউ এটা জানে না। তাহলে এই নোবডি নোজ ইট এই সেন্টেন্সটা কিন্তু কি হচ্ছে? একটা মিনিংফুল ভাব দ্বারা দিচ্ছে। আমি বললাম যে যখন আন্ডারলাইনকৃত অংশটি এটা বাদ দিয়ে আমরা যখন সেটাকে ইট দ্বারা রিপ্লেস করি এবং ইট দ্বারা রিপ্লেস করার পর যখন অর্থবোধক একটা মানে দেয় তখন সেটা হয়ে যায় নাউন ক্লজ। তো যেহেতু এটা এই আন্ডারলাইনকৃত অংশটা ইট দ্বারা রিপ্লেস করার পরেও কি হচ্ছে? এটা অর্থবোধক একটা মিনিং দিচ্ছে, সেহেতু সেটা হবে কি? এটা হবে নাউন ক্লজ, CLAUSE। অর্থাৎ এই আন্ডারলাইনকৃত অংশটা হবে কি? নাউন ক্লজ। ওকে, তো সেকেন্ড সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি কি লেখা আছে? আই নো দ্যাট হি হ্যাজ পাসড, মানে আমি জানি যে সে পাস করেছে। তাহলে আমরা জানি যে নাউন ক্লজ বের করতে গেলে আমাদেরকে কি করতে হয়? এই আন্ডারলাইনকৃত যে অংশ আছে সেটাকে ইট দ্বারা রিপ্লেস করতে হয়, ইট দ্বারা। তাহলে দেখুন এখানে ইট দ্বারা রিপ্লেস করলে কি দাঁড়াচ্ছে? আই নো ইট, আই নো ইট। তাহলে কি? আমি এটা জানি। তাহলে দেখেন এখানে কিন্তু এই আন্ডারলাইনকৃত অংশকে আমি ইট দ্বারা রিপ্লেস করার পরেও একটা অর্থবোধক মিনিং দাঁড়াচ্ছে, সেহেতু এই আন্ডারলাইনকৃত অংশটাও হবে নাউন ক্লজ, হবে নাউন ক্লজ। কারণ এটা ইট দ্বারা রিপ্লেস করার পরেও এই আগের অংশের সাথে একটা অর্থবোধক মিনিং দাঁড়াচ্ছে, সেহেতু এটা হবে নাউন ক্লজ। ওকে, তারপরে আপনারা বলতে পারেন যে তাহলে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ কিভাবে বের করব? মানে এখানে অ্যাডজেক্টিভ ক্লজটা বের করার উপায় কি? আমরা জানলাম যে এখানে শুধুমাত্র আন্ডারলাইনকৃত অংশকে ইট দ্বারা রিপ্লেস করলে সেটা যদি আগের অংশের সাথে একটা মিনিংফুল একটা ভাবভঙ্গি প্রকাশ করে তাহলে সেটা হয়ে যাবে নাউন ক্লজ। তাহলে অ্যাডজেক্টিভ আমরা কেমনে বুঝবো? মানে এই আন্ডারলাইনকৃত অংশটা অ্যাডজেক্টিভ ক্লজ কিনা, তাহলে আমরা কিভাবে বুঝবো? এটা খুবই সহজ একটা উপায় আছে। বিষয়টা হচ্ছে যে যেখানে আন্ডারলাইনকৃত অংশ থাকবে তার আগে যদি কোনো নাউন, আবার বলি তার আগে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ আমরা কি জানি? আমরা জানি অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে কি? নাউন বা প্রোনাউনকে মডিফাই করা। অর্থাৎ সেই আন্ডারলাইনকৃত অংশের আগে অবশ্যই কি থাকতে হবে? নাউন বা প্রোনাউন থাকতে হবে। যদি সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হইতে হয় তাহলে অবশ্যই ওই আন্ডারলাইনকৃত অংশের আগে নাউন বা প্রোনাউন থাকবে। ওকে, তাহলে চলুন আমরা দেখি যে এখানে কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ। দেখুন এই সেন্টেন্সটা যে আই নো দ্য বয় হু কল্ড ইউ ইয়েস্টারডে। দেখুন তো এই হু কল্ড ইউ ইয়েস্টারডে
তাহলে আমরা দেখেছিলাম যে নাউন ক্লজ চিনতে গেলে ইট দ্বারা রিপ্লেস করতে হয়। যখন ইট দ্বারা কোনো কিছু রিপ্লেস করা যায় না তখন সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা দেখব বা সেই আন্ডারলাইনকৃত অংশের আগে আমরা খেয়াল করব যে তার আগে নাউন আছে নাকি প্রোনাউন আছে। যদি সেই আন্ডারলাইনকৃত অংশের আগে নাউন বা প্রোনাউন থাকে তাহলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে দেখুন এখানে আই নো দা বয় ইট, আমরা এই আন্ডারলাইনকৃত অংশকে রিপ্লেস করলে বা ইট দ্বারা রিপ্লেস করলে সেটা হয়ে যাচ্ছে কি আই নো দা বয়। তাহলে এটা কি কোনো মিনিংফুল একটা সেন্টেন্স হলো? অবশ্যই হলো না। তাহলে দেখুন এই যে এই আন্ডারলাইনকৃত অংশের আগে কি আছে, দা বয় আছে, অর্থাৎ দা বয়টা কি একটা নাউন। তাহলে আমি বললাম যে যে এই আন্ডারলাইনকৃত অংশের আগে কোনো নাউন থাকলে বা কোনো প্রোনাউন থাকলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ ক্লজ। তো সেই অর্থে এটা সিম্পলি কি হবে, এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ, অর্থাৎ এই আন্ডারলাইনকৃত অংশটা হবে কি অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এটা ইট দ্বারা রিপ্লেস করে একটা মিনিংফুল কোনো ভাবভঙ্গি বা একটা মিনিংফুল সেন্টেন্স হচ্ছে না, সেহেতু এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, তারপরে আমরা এটা দেখি আবার একটু যে দ্যাট হি ইজ ডিসঅনেস্ট ইজ নোন টু অল, যে উনি যে অসৎ সেটা সবাই জানে বা সবারই জানা। দেখুন এখানে আমরা খুবই সিম্পলি ভাবে আমরা রুলস অ্যাপ্লাই করি। রুলসটা ছিল হচ্ছে কি আমরা আন্ডারলাইনকৃত অংশকে ইট দ্বারা রিপ্লেস করব। তাহলে এখানে ইট দ্বারা রিপ্লেস করলে কি হচ্ছে, তাহলে আমরা নাউন বা অ্যাডজেক্টিভ, তো এই বিষয়গুলা আইডেন্টিফাই করতে গেলে আমাদেরকে দেখতে হবে যে ইট দ্বারা রিপ্লেস করার পরে সেটা যখন মিনিংফুল কোনো মানে আসে তখন সেটা হয়ে যায় হচ্ছে নাউন ক্লজ। আর যখন ইট দ্বারা রিপ্লেস করার পরে সেটা মিনিংফুল কোনো সেন্টেন্স হয় না তখন সেটার আগে দেখতে হয় নাউন বা প্রোনাউন আছে কিনা। নাউন বা প্রোনাউন থাকলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে দেখুন এটা কিন্তু ইট দ্বারা রিপ্লেস করার পর যাচ্ছে যে ইট ইজ নোন টু অল, এটা সবার দ্বারা জানা, মানে এটা সবাই জানে, বিষয়টা এরকম। তাহলে কি হবে, তাহলে এই সেন্টেন্সে কিন্তু কি হচ্ছে ইট দ্বারা রিপ্লেস করার পরেও সেন্টেন্সটা মিনিংফুল হচ্ছে, তাহলে এইটুকু হবে হচ্ছে নাউন ক্লজ। তারপরে লাস্টের যে সেন্টেন্সটা সেটা হচ্ছে কি দা নিউজ দ্যাট গেভ মি ইজ ফলস, অর্থাৎ যে খবরটি আমাকে দিয়েছিলে সেটা হচ্ছে মিথ্যা। তাহলে আমরা এই আন্ডারলাইনকৃত অংশকে ইট দ্বারা রিপ্লেস করি, দেখি এটা নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে দেখুন এখানে কি হচ্ছে, দা নিউজ ইট, এটা কোনো অর্থবোধক সেন্টেন্স হলো যে দা নিউজ ইট, খবরটি এটা, এরকম কিছু হয়? তাহলে হয় না। তাহলে কি হবে, তাহলে যখন আমরা দেখবো যে আন্ডারলাইনকৃত অংশটি ইট দ্বারা রিপ্লেস হয় না তখন আমরা সেই আন্ডারলাইন সেন্টেন্সের আগে খেয়াল করব তার আগে কি আছে, অর্থাৎ তার আগে যদি নাউন থাকে তাহলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। তো দেখুন এই যে আছে দা নিউজ, তাহলে এখানে দা নিউজ কি, দা নিউজ হচ্ছে নাউন, একটা নাউন বা এখানে সেটা সাবজেক্ট আকারে আছে, তাই না? তাহলে এই যে দা নিউজ, অর্থাৎ যেহেতু এই আন্ডারলাইনকৃত অংশের আগে নাউন আছে তাহলে এইটা অবশ্যই হয়ে যাবে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, While the British while he was born, কোনটা? while he was born, ও না, সরি। sorry. দেখুন আমরা এই সেন্টেন্সটা খেয়াল করি, যেটা আগেই ছিল ওইটা আমি দেখাইনি, সেজন্য দুঃখিত। তাহলে where he was born is not known, অর্থাৎ তার কোথায় জন্ম হয়েছিল সেটা কেউ জানে না, মানে কারো জানা নাই যে তার কোথায় জন্ম হয়েছিল। আমাদের এখানে বাংলাটা আসলে ফ্যাক্টর না, আমাদেরকে জাস্ট দেখতে হবে আন্ডারলাইনকৃত অংশটা আর তারপরের অংশটা। তাহলে আমরা সেই রুলসটা অ্যাপ্লাই করি যে এই আন্ডারলাইনকৃত অংশকে আমরা রিপ্লেস করব ইট দিয়ে। তাহলে দেখুন খুব সহজে এটা মিলে যাচ্ছে যে ইট ইজ নট নোন, অর্থাৎ ইট ইজ নট নোন, মানে এটা কিন্তু একটা অর্থবোধক মিনিং দিচ্ছে বা এটা কিন্তু কি হচ্ছে, একটা সেন্টেন্স হচ্ছে। তাহলে যেহেতু এটা অর্থবোধক একটা মিনিং আসে এই আন্ডারলাইনকৃত অংশকে ইট দ্বারা রিপ্লেস করার পরে, তাহলে এটা হয়ে যাবে কি, হয়ে যাবে নাউন ক্লজ। খুবই সিম্পল, নাউন ক্লজ হয়ে যাবে। ওকে, তাহলে এই ছিল হচ্ছে মূলত নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ। এখন আমরা দেখবো অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখুন এখানে আমি রেফারেন্স বই থেকে কিছু एग्जांपल লিখেছি। আই শ্যাল গো ওয়্যার হি লিভস। দেখুন আমি আগেই বলছিলাম যে আন্ডারলাইনকৃত অংশকে আমরা রিপ্লেস করব ইট দিয়ে। যদি ইট দিয়ে রিপ্লেস করার পর আগের সেন্টেন্সের সাথে বা আগের অংশের সাথে সেটা যদি একটা অর্থগত মিনিং আসে তখন সেটা হয়ে যায় নাউন ক্লজ। আবার আমি বললাম যে অ্যাডজেক্টিভ ক্লজ নির্ণয়ের ক্ষেত্রে কি করতে হয়, যে যেখানে আন্ডারলাইনকৃত সেন্টেন্স থাকে সেই আন্ডারলাইনকৃত অংশের আগে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে তখন
সেটা হয়ে যায় হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু তাহলে আমরা কেমনে বুঝবো যে অ্যাডভার্বিয়াল ক্লজটা কোনটা, বা কিভাবে আমরা বুঝবো যে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ? সো এটা খুবই সহজ। যখন আমরা দেখবো যে এই আন্ডারলাইনকৃত সেন্টেন্সের আগের অংশটুকু ইট দ্বারা রিপ্লেস হচ্ছে না, বা এর আগে কোনো নাউন বা প্রোনাউন নাই, আবারও বলি, যখন সেই আন্ডারলাইন ছাড়ার অংশের সাথে ইট দ্বারা রিপ্লেস করার পর যখন সেটা একটা মিনিংফুল কোনো ভাববাচক কিছু আসবে না, মানে মিনিংফুল হবে না সেটা, আর হচ্ছে কি যে আন্ডারলাইনকৃত অংশের আগে কোনো নাউন বা প্রোনাউন থাকবে না, তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখুন এখানে where he live, তারা কি আছে, তারা কি কোনো নাউন বা প্রোনাউন আছে? এখানে কোনো নাউন আছে? এই গো কি? গো কিন্তু অবশ্যই নাউন বা প্রোনাউন না। তাহলে যেহেতু গো কোনো নাউন বা প্রোনাউন না, তাহলে সেটা হয়ে যাবে কি, হয়ে যাবে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ এটা ইট দ্বারা রিপ্লেস করার পরও সেটা মিনিংফুল কিছু হচ্ছে না, আবার এখানে এই আন্ডারলাইনকৃত সেন্টেন্সের আগে কি নাই, নাউন বা প্রোনাউন নাই, সেহেতু এটা আমরা ধরে নেব এটা কি, এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা অবশ্যই কি হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। দেখুন সেম ভাবে আমরা এটা একটু টেস্ট করি যে আসলে আমার যে যুক্তি সেটা ঠিক আছে কিনা, বা এটা আসলে ওভাবে হয় কিনা। দেখেন এখানে কি লেখা আছে, আই এম সরি দ্যাট ইউ সেড সো। দেখুন এখানে আছে কি, দ্যাট ইউ সেড সো, তাহলে এখানে এই যে দ্যাট ইউ সেড সো হচ্ছে আন্ডারলাইনকৃত অংশ, তাহলে এর আগে আছে সরি, তাহলে এখানে আই এম সরিটা আসলে কি, এই সরি কি কোনো নাউন বা প্রোনাউন? এখানে সরি কিন্তু কোনো নাউন বা প্রোনাউন নয়। যেহেতু এই সরিটা কোনো নাউন বা প্রোনাউন নয়, তাহলে আমরা এটা খুবই ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে এই অংশটা অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ না। তাহলে এটা কি হবে, এটা কি নাউন ক্লজ হবে নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ হবে? দেখেন এখানে আমরা যদি এটাকে ইট দ্বারা রিপ্লেস করি, যে দ্যাট ইউ সেড সো, এটাকে আমরা যখন ইট দ্বারা রিপ্লেস করি তখন আসলে কি দাঁড়ায়, যে আই এম সরি ইট, এটা কিছু হলো? এটা কোনো মানে দাঁড়ায় কি, যে আই এম সরি ইট, আমি দুঃখিত ইহা, এরকম কিছু হয়? তাহলে যেহেতু এটা এই সেন্টেন্সের এই অংশটুকু ইট দ্বারা রিপ্লেস হয় না, আবার এখানে এই আন্ডারলাইন সেন্টেন্সের আগে কোনো নাউন বা প্রোনাউন নেই, তাহলে আমরা বুঝবো যে এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। খুবই সহজ ভাই, খুবই সহজ নিয়ম, অত নিয়ম পড়ার দরকার নাই, এটা একটু মনে রাখলেই হবে। তাহলে কি হবে, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপর দেখুন কি আছে, সিন্স ইউ আর ইল ইউ নিড নট কাম, যেহেতু তুমি অসুস্থ সেহেতু তোমার আসতে হবে না। তাহলে আমরা রুলস কে অ্যাপ্লাই করি, তাহলে রুলসটা ছিল হচ্ছে কি, রুলসটা ছিল হচ্ছে আন্ডারলাইনকৃত সেন্টেন্সকে আমরা রিপ্লেস করব ইট দিয়ে। তাহলে দেখুন এখানে আমরা ইট দিয়ে রিপ্লেস করলে কি হয়, ইট কমা ইউ নিড নট কাম, ইহা তুমি তোমার আসার দরকার নেই, এটা তাহলে হলো? তাহলে কিন্তু এটা কিন্তু কি হবে না, যেহেতু ইট দ্বারা রিপ্লেস করার পরে কোনো মিনিংফুল কিছু আসেনি, তাহলে এটা নাউন ক্লজ হবে না। তাহলে আমরা টেস্ট করি যে এটা অ্যাডজেক্টিভ ক্লজ কিনা। আমরা বলছিলাম যে এই আন্ডারলাইনকৃত সেন্টেন্সের আগে নাউন বা প্রোনাউন থাকে, তাহলে এখানে কিছু আছে, এটা তো শুরুই হয়েছে সিন্স দিয়ে, তাহলে এটা তো অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজও হবে না, ঠিক আছে? আর মনে রাখবেন যখন কোনো কিছু সিন্স দিয়ে শুরু হয়, বা যখন কোনো কারণ বা যখন কোনো রিজন বোঝায়, তখন সেটা হয়ে যায় হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তাহলে এটা অবশ্যই কি হবে, একটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। ওকে, তাহলে দেখুন আমরা এটাকে রিপ্লেস করি, যে আমরা এটা কিভাবে রিপ্লেস করতে পারি, যে হি অ্যাক্টেড, ইট দ্বারা রিপ্লেস করি। তারপরে হচ্ছে আমরা এখানে দেখব যে এই আন্ডারলাইনকৃত সেন্টেন্সের আগে কোনো নাউন বা প্রোনাউন আছে, তাহলে দেখেন এখানে কিন্তু এই অ্যাক্ট হচ্ছে একটা ভার্ব, তাহলে এখানে যেহেতু কোনো নাউন বা প্রোনাউন নাই, তাহলে এটা অবশ্যই কি হবে না, অবশ্যই এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে না, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ হবে না। আবার এইখানে যে হি অ্যাক্টেড ইট, মানে সে অভিনয় করছিল ইহা, এটা কোনো মিনিংফুল কিছু হয় না। এই সেন্টেন্সটা হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়্যার ম্যাড, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে সে অভিনয় করে এমন ভাবে যেন সে হচ্ছে পাগল। অর্থাৎ যখন কোনো কাজের ধরন নির্দেশ করে এবং যখন হচ্ছে একটা ম্যানার বোঝায়, একটা আচরণ বোঝায়, তখন সেটা হয়ে যায় হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, আবার যেহেতু এখানে এইটা ইট দ্বারা রিপ্লেস করলে হয় না, আবার এখানে এর আগে অর্থাৎ এই আন্ডারলাইনকৃত সেন্টেন্সের আগে কোনো নাউন বা প্রোনাউন নেই, সেহেতু সেই ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তো এই ছিল হচ্ছে মূলত খুবই সিম্পল নিয়মে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ নির্ণয়ের সিম্পল মেথড। এখন আমরা কিছু ওয়ার্ড দেখব অথবা কিছু ফ্রেজ দেখব, যেগুলো দেখলে আমরা বুঝবো যে এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। খুবই সহজভাবে এটা দেখলে আমরা বলবো এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। সো সেই ওয়ার্ডগুলো হচ্ছে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, অ্যাজ, while, till, if, then,
আনটিল, অর্থাৎ সেই সেই আন্ডারলাইনকৃত অংশের ভিতরে যদি এই সকল ওয়ার্ড থাকে, অর্থাৎ সেই আমাদের পরীক্ষাতে যে সকল কোয়েশ্চেন আছে, তো সেই সকল কোয়েশ্চেনের ভেতরে আমরা যখন দেখব সেই আন্ডারলাইনকৃত অংশের ভেতরে এই ফ্রেজগুলো বা এই ওয়ার্ডগুলো আছে, তাহলে আমরা সরাসরি সেটাকে কি বলবো, বলবো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা বলবো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, মানে আমরা কোনো কিছু দেখা দেখি বাদ দিয়ে সেটা দিয়ে দিব হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ এগুলো থাকলে এগুলো হইছে অ্যাডভার্বিয়াল ক্লজ মার্কার। তাহলে দেখুন এখানে সেন্টেন্স কি আছে, স্ট্রাইক হোয়াইল দা আয়রন ইজ হট। তাহলে এই যে এই হোয়াইল থেকে হট অব্দি যে একটা আন্ডারলাইনকৃত অংশ আছে, তো আমাকে বললো যে এইটা কোন ক্লজ। তাহলে আমরা কিভাবে বুঝবো, যেহেতু এই আন্ডারলাইনকৃত অংশের ভিতরে হোয়াইল পাইছি, আমরা কি বলছি, যখন আন্ডারলাইনকৃত অংশের ভিতরে এই সকল ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডগুলো আবারও বলি আমি, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, অ্যাজ, হোয়াইল, টিল, ইফ, দেন, এই সকল যখন ওয়ার্ড থাকবে সেই আন্ডারলাইনকৃত অংশের ভেতরে, তখন সেটা সরাসরি হয়ে যাবে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, হয়ে যাবে কি অ্যাডভার্বিয়াল ক্লজ। এইখানে আমরা আগের রুলস গুলোকে ফলো করব না, যে ইট দ্বারা রিপ্লেস করে সেটা মানে দাঁড়াচ্ছে তাহলে সেটা নাউন ক্লজ, বা তার আগে হচ্ছে নাউন আছে সেজন্য সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে, বিষয়টা এমন না। আমরা শুধুমাত্র সেই ওয়ার্ডকে খেয়াল করবো, মানে এইগুলোর ওয়ার্ডের ভেতরে যে কোনো একটা থাকলেই আমরা সেটা দিয়ে দেবো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, অর্থাৎ সেই আন্ডারলাইনকৃত অংশটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তাহলে কি তারপর দেখুন হচ্ছে উই রিড সো দ্যাট উই মে লার্ন। তাহলে এই দেখেন সো দ্যাট, দেখেন এখানে কি আছে, আছে হচ্ছে সো দ্যাট, অর্থাৎ এখানে এই অ্যাডভার্বিয়াল ক্লজ মার্কারের ভেতরে ছিল হচ্ছে এই যে সো দ্যাট, অর্থাৎ সো দ্যাট থাকলে সেটা হয়ে যায় অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা এটা ইট দ্বারা রিপ্লেসও করব না, আবার আমরা দেখবো না যে তার আগে কোনো নাউন বা প্রনাউন আছে কিনা, দেখার দরকার নাই, কারণ এটা অবশ্যই ইট দ্বারা রিপ্লেস হবে। এখানে ইট দ্বারা রিপ্লেস হইলে আমরা আবার এটা ভুল করব না যে এটা নাউন ক্লজ হবে। দেখেন এখানে কিন্তু এই স্ট্রাইকের পরে ইট দিলে কিন্তু রিপ্লেস হয়, স্ট্রাইক ইট, এটাকে আঘাত করো, তারপরে উই রিড ইট, আমরা এটা পড়ি, তাহলে এখানে কিন্তু ইট দ্বারা রিপ্লেস হয়, অর্থাৎ আমরা এই আন্ডারলাইনকৃত অংশকে ইট দ্বারা রিপ্লেস করলে একটা মিনিং আসে, কিন্তু এই মিনিং আসলে আমাদেরকে সেদিকে খেয়াল রাখা যাবে না, কারণ আমাদের দেখতে হবে এই আন্ডারলাইনকৃত সেন্টেন্সটার ভেতরে, অর্থাৎ এই অংশের এই ক্লজের ভেতরে যে ওয়ার্ডগুলো রয়েছে তার মধ্যে এই সকল ওয়ার্ডের মধ্যে একটা আছে কিনা। এই সকল ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড থাকলে সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। যেহেতু এখানে হোয়াইল আছে, তারপর আছে হচ্ছে সো দ্যাট, তাহলে অবশ্যই আমরা ওই সকল কিছু রুলস বাদ দিয়ে বা ওই সকল বিষয়গুলো মাথা থেকে বের করে দিয়ে আমরা দেখবো যে এই ওয়ার্ডগুলো আছে কিনা। তাহলে যেহেতু এখানে হোয়াইল, এখানে সো দ্যাট, সেহেতু এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এই ছিল আমাদের মূলত হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজের উপর আলোচনা। আমরা খুব সহজেই এইগুলা এভাবে আইডেন্টিফাই করতে পারি। আসলে পরীক্ষাতে আমাদেরকে দাগাইতে হয়, তাই না? আমাদের তো এত রুলস পড়ে মানে মাথা নষ্ট করার কোনো মানে হয় না। আমরা যদি খুব সহজে বুঝতে পারি যে এটা কোন ক্লজ, তাহলে তো আমার কত রুলস পড়ে আমাদের মাথাকে নষ্ট করার কোনো মানে নেই। ওকে, তাহলে আমরা খুব এইভাবে সহজেই এগুলা ডিটেক্ট করতে পারি। তো এই ছিল আজকের মতো, সবাইকে ধন্যবাদ।